5 minutes with live MCQ. Season 2. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি 5 minutes with live MCQ Season 2 এর Episode 2-তে। আজকে আপনাদের সাথে আছি আমি ইহতেশাম মারুফ এবং আমি ইমরত শবনম। প্রিয় শ্রোতা, আপনারা কি কখনো এমন একটি পৃথিবীর কথা কল্পনা করতে পেরেছেন যেখানে একটি পশু খামারের সকল প্রাণীরা কথা বলতে পারে এবং তাদের নিজস্ব খামার তারা নিজেরাই চালাতে পারে? ঠিক এমনই একটি চমকপ্রদ গল্প নিয়ে আমাদের আজকের আয়োজন। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সামনে ব্রিটিশ ঔপন্যাসিক জর্জ অরওয়েলের এমন একটি ক্লাসিক নভেলা উপস্থাপন করতে যাচ্ছি যেখানে একটি পশু খামারের প্রাণীদেরকে তাদের অত্যাচারী মালিক এবং অত্যাচারী মালিকের বিরুদ্ধে তাদের যে ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটির জন্য লড়াই করার গল্প এবং এর শেষ পরিণতি কী হয় সেটি তুলে ধরা হয়েছে। যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সাহিত্যকর্মটির থিম হচ্ছে ক্লাস ইকুয়ালিটি অ্যান্ড ইনইকুয়ালিটি, সাথে সাথে পাওয়ার, কন্ট্রোল অ্যান্ড করাপশনের একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এটি প্রথম প্রকাশিত হয়েছিল 1945 সালে ইংল্যান্ডে এবং এটি প্রকাশের সময় বেশ বিতর্কের জন্ম দিয়েছিল এবং এই জন্য প্রকাশ করতে বেশ কিছু বিলম্বও হয়। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দেই যে নভেলা হচ্ছে একটি শর্ট নভেল যা শর্ট স্টোরি থেকে বড় এবং নভেল থেকে এটি আকারে ছোট হয়, অর্থাৎ উপন্যাস থেকে ছোট এবং ছোট গল্পের চেয়ে বড় যে বিষয়গুলি বা যে সাহিত্যকর্মগুলি সেগুলোকে বলা হয় নভেলা। আপনাদেরকে মূল গল্পে প্রবেশের আগে কিছু এই উপন্যাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিব। 1945 সালে প্রকাশিত এই উপন্যাসটি মূলত বিপ্লব এবং ক্ষমতা সম্পর্কিত একটি পলিটিক্যাল অ্যালেগরিক্যাল বিস্ট ফেবল বা অ্যান্টি ইউটোপিয়ান স্যাটায়ার, অর্থাৎ রূপকধর্মী ব্যঙ্গাত্মক রাজনৈতিক উপন্যাস। জর্জ অরওয়েল সর্বপ্রথম এই উপন্যাসটিকে নিছকই একটি কল্পকাহিনী উল্লেখ করে ফেয়ারি স্টোরি হিসেবে নামকরণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় বিভিন্ন পশু পাখিকে মানুষের চরিত্রের মতন চিত্রায়িত করার পাশাপাশি বিভিন্ন ঘটনা প্রবাহের দ্বারা লেখক বাস্তব জীবনের কিছু সত্য এবং ঐতিহাসিক ঘটনাকে তুলে ধরেছেন। এই উপন্যাসটি মূলত জোসেফ স্ট্যালিনের শাসন ব্যবস্থার প্রেক্ষাপটে রচিত, যা পাঠকদের চমৎকৃত করেছে নানানভাবে। প্রিয় দর্শক, এবারে চলুন এই সাহিত্যকর্মটির থিম, প্লট এবং অন্যান্য বিষয় সম্পর্কে সংক্ষেপে জেনে আসি। যেমনটি শুরুতেই বলা হয়েছিল, এর থিম বা মূল বিষয়বস্তু হচ্ছে ক্লাস, ইকুয়ালিটি অ্যান্ড ইনইকুয়ালিটি, পাওয়ার, কন্ট্রোল অ্যান্ড করাপশন। আপাত দৃষ্টিতে এই উপন্যাসটিকে মানুষ এবং পশু পাখির উপকথা কিংবা ব্যঙ্গ রসাত্মক উপন্যাস মনে হলেও এটি মূলত বলশেভিক বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সোভিয়েত ইউনিয়নের সমাজ ব্যবস্থার একটি প্রতিরূপ তুলে ধরে। প্রিয় দর্শক, এবারে চলুন জেনে আসি উপন্যাসের চরিত্রগুলো সম্পর্কে। এই উপন্যাসের চরিত্রগুলোকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। প্রথমেই মানুষ হিসেবে রয়েছেন মিস্টার জোন্স, মিস্টার উইম্পার, মিস্টার পিলিংটন এবং মিস্টার ফ্রেডেরিক। অন্যদিকে প্রাণী হিসেবে রয়েছে নেপোলিয়ন, স্নোবল, ওল্ড মেজর, স্কুয়েলার, বক্সার, বেঞ্জামিন, মলি, ক্লোভার, মজেস এবং মরিয়াল। শ্রোতা বন্ধুরা, এবারে প্রবেশ করা যাক মূল গল্পে। উপন্যাসের শুরু হয় মিস্টার জোন্স পরিচালিত ম্যানর ফার্মে, যেখানে ফার্মের অধীনে থাকা পশুরা ফার্ম মালিক দ্বারা নির্যাতিত এবং তার উপর অসন্তুষ্ট। তাই পশু খামারের সকল পশু একত্রিত হয়ে খামার মালিককে বিতাড়িত করার পরিকল্পনা করে এবং স্বপ্ন দেখে কম পরিশ্রমে অধিক আরামদায়ক জীবনের। এই খামারে রয়েছে শূকর, ঘোড়া, গরু, গাধা, ভেড়া, মুরগি, হাঁস, কুকুর, এমনকি বিভিন্ন প্রজাতি পাখি আর বিড়ালও। জোন্স এই প্রাণীদেরকে দিয়ে অনেক পরিশ্রম করান, খাবার কিংবা বিশ্রাম দেন না ঠিকমতো। তাই প্রাণীরা ঠিক করেছে তারা বিদ্রোহ করবে। এরই ধারাবাহিকতায় খামারের অভ্যন্তরে গড়ে উঠতে দেখা যায় একটি আন্দোলনের, আর এই আন্দোলনের নেতৃত্ব দেয় ওল্ড মেজর নামক এক বয়স্ক শূকর, যে কিনা সকলকে উদ্বুদ্ধ করতে একদিন একটি সভার আহ্বান করে, আর সেখানে সে একটি গান পরিবেশন করে, আর সেই সাথে অতীত থেকে এখন পর্যন্ত তাদের উপরে চলা নির্যাতনের কাহিনীর বিশদভাবে বর্ণনা করে। ওল্ড মেজর দ্বারা অনুপ্রাণিত হয়ে ফার্মের সকল পশুরা বিপ্লবী চেতনা ঐক্যবদ্ধ হয় এবং এমন একটি সমাজ কায়েমের স্বপ্ন দেখে যেখানে পশুরাই হবে সর্বসেবা। প্রাণীদের প্রধান শত্রু ঘোষণা করা হয় মানুষদের। জাতীয় সঙ্গীতের মতো তাদেরও একটি সঙ্গীত ঠিক করা হয়, আর এর নাম করা হয় বিস্ট অফ ইংল্যান্ড। এর কিছুদিন পরেই মারা যায় ওল্ড মেজর, কিন্তু তাতেও থেমে থাকে না বিপ্লবের স্বপ্ন, এবং এইবার নেতৃত্বে আসে নেপোলিয়ন এবং স্নোবল নামের সেই দুই শক্তিশালী শূকর। আর তাদের নেতৃত্বে সকল পশুরা একত্রিত হয়ে মিস্টার জোন্সকে বিতাড়িত করে ফার্ম থেকে এবং নিজেদের আয়ত্তে নিয়ে আসে সে ফার্মটিকে। এবারে দেখা যায় পশুরা সকলে মিলে ম্যানর ফার্মের নাম বদলে এর নাম রেখেছে অ্যানিম্যাল ফার্ম, আর ঠিক করেছে 7টি নীতিমালা।
যেখানে উল্লেখ করা হয়েছে অল অ্যানিম্যালস আর ইকুয়াল। সকল পশুরা সম্মিলিতভাবে তখন নিজের সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করে যেতে থাকে। নীতিমালা অনুযায়ী কথা ছিল পশুরা সকলে সমান অধিকার পাবে, তারা মানুষের তৈরি কোনো জিনিস ব্যবহার করবে না এবং সকলে মিলেমিশে থাকবে। কিন্তু ইতোমধ্যে দেখা যায় নীতিমালার বিরুদ্ধে গিয়ে নেপোলিয়নের নেতৃত্বে খামারে শূকরের দলের আধিপত্য শুরু হয়েছে আর তারা ভোগ করছে বিভিন্ন সুযোগ সুবিধা। ধীরে ধীরে ফার্মের অবস্থা এমন হয় যে খামারের প্রভাবশালী শূকরগুলো মানুষের চেয়েও বড় জালিমে পরিণত হয়। এমনই একদিন নেপোলিয়ন এবং স্নোবলের মধ্যে পশুদের সুযোগ সুবিধার জন্য উইন্ডমিল নির্মাণের সিদ্ধান্ত নিয়ে মনোমালিন্য ঘটে এবং ধূর্ত নেপোলিয়নের নির্দেশে তার পোষা কুকুরের দল স্নোবলকে তাড়া করে খামার ছাড়া করে। এই ঘটনায় সকলে বিস্মিত হলে খামারের পশুদের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে শুরু করে। তখন খামারের আরেক শূকর স্কুয়েলার পশুদেরকে বোঝায়, সে বলে সব কিছুই করা হচ্ছে ফার্মের ভালোর জন্য। নেপোলিয়ন আবার নিজের সিদ্ধান্তে পরিবর্তন আনে। সে সকলকে বোঝায় এই উইন্ডমিল নির্মাণের সিদ্ধান্তটি আসলে তারই ছিল এবং তারই নির্দেশে খামারের উন্নতির উদ্দেশ্যে আবার সেই উইন্ডমিল বা হাওয়াকল নির্মাণের সিদ্ধান্ত হয়। সকলের সামনে সে তখন স্নোবলকে মিথ্যাবাদী হিসেবে তুলে ধরে এবং উইন্ডমিল নির্মাণের জন্য সাধারণ পশুদেরকে দিয়ে অমানবিক পরিশ্রম করাতে থাকে। খামারের সার্বিক উন্নতির জন্য অন্যান্য পশুরা, বিশেষ করে পরিশ্রমী ঘোড়া বক্সার এবং ক্লোভার, ওল মেজরের দেখানো সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে যখন আপ্রাণ পরিশ্রম করতে থাকে, তখন নেপোলিয়ন হয়ে ওঠে এক স্বৈরাচারী শাসক। খামারের পুরো নেতৃত্ব চলে যায় তার হাতে আর তার নির্দেশ অমান্যকারীকে পেতে হয় কঠোরতম শাস্তি। দেখা যায় পশুদের দল যখন সুবিধাবঞ্চিত অবস্থায় খেটে মরছে, তখন শূকরের দল কোনো কাজ না করে আরামায়েশে দিন কাটাচ্ছে আর সকলের উপরে তদারকি করছে। শূকরেরা তখন একের পর এক নীতিমালা ভাঙতে থাকে এবং নেপোলিয়ন মানুষদের সাথে কাজ করতে আগ্রহী হয়ে ওঠে। ধীরে ধীরে খামারের নীতিমালায় পরিবর্তন আসতে শুরু করে। সকল পশুর সমান অধিকারে সেই নীতিমালা মুছে ফেলে তৈরি করা হয় নতুন নীতিমালা, যেখানে বলা হয় অল অ্যানিম্যালস আর ইকুয়াল বাট সাম অ্যানিম্যালস আর মোর ইকুয়াল দ্যান আদার্স। প্রিয় দর্শক, চলে এসেছি উপন্যাসের একদম শেষ পর্যায়ে। খামারে অবশেষে এক নায়কতন্ত্রের স্থাপিত হয় এবং স্বৈরাচারী পশুদলের নিয়ন্ত্রণে অসহায় জীবনযাপন করতে থাকে সাধারণ পশুর দল। অরওয়েলের এই উপন্যাস থেকে শিক্ষা পাওয়া যায় স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আমরা বিভিন্ন বিপ্লবের ইতিহাস থেকে অনেক বিপ্লবী নায়ক দেখতে পাই, কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে তারা কতটুকু সফলতা দেখাতে পেরেছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কিছু অস্বস্তিকর বিষয় সামনে চলে আসে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্মের মূল কাহিনীটা। এবার আপনাদেরকে জানিয়ে দেব এই সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টস। ধারণা করা হয় যে অ্যানিম্যাল ফার্মের প্রতিটি চরিত্র এবং ঘটনা রুশ বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সমাজের বিভিন্ন বিশেষ চরিত্র এবং ঘটনাবলীকে রূপক অর্থে তুলে ধরেছে। যেমন মিস্টার জোনসের কথা বলছিলাম, মিস্টার জোনসের মাধ্যমে চিত্রায়িত করা হয়েছে বিপ্লব পূর্ববর্তী রাশিয়ার অত্যাচারী শাসক জার নিকোলাসকে। অনেকেরই ধারণা খামারের বৃদ্ধ শূকরের স্বপ্ন এবং স্লোগান দ্বারা রূপায়িত করা হয়েছে কার্ল মার্কসের মতবাদকে। এবং রুশ বিপ্লবের পূর্বেই যেমন মারা গিয়েছিলেন কার্ল মার্কস, ঠিক তেমনি ফার্ম আন্দোলন শুরু হওয়ার পূর্বেই মৃত্যু ঘটেছিল ওল্ড মেজরের। আবার কারো কারো মতে লেনিনকেও প্রতিনিধিত্ব করছেন ওল্ড মেজর, যিনি জার নিকোলাসের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেন এবং পশুদের বিপ্লবের দ্বারা তুলে ধরা হয়েছে লেনিনের নেতৃত্বাধীন সংগঠিত হওয়া সমাজতান্ত্রিক বিপ্লবকে। আর নেপোলিয়ন প্রতিনিধিত্ব করেছে বিপ্লব পরবর্তী সোভিয়েত ইউনিয়নের স্বৈরাচারী শাসক জোসেফ স্ট্যালিনকে, যিনি লেনিনের মৃত্যুর পর ক্ষমতায় আসেন এবং তার শাসনামলে সাধারণ জনগণের উপর আবারও শুরু হয় স্বেচ্ছাচারিতা এবং নির্দেশ অমান্যকারীদের পেতে হয় কঠোর শাস্তি। মোট কথা, অ্যানিম্যাল ফার্মের বিভিন্ন চরিত্র এবং এই ঘটনা প্রবাহের দ্বারা জর্জ অরওয়েল তুলে ধরতে চেয়েছেন রুশ বিপ্লবের ঐতিহাসিক ঘটনাবলী এবং পাঠকদের সামনে উপস্থাপন করেছেন করাপ্টিং নেচার অফ পাওয়ার, প্রোপাগ্যান্ডা অ্যান্ড দ্য লস অফ আইডিয়ালস। যদিও এই উপন্যাসটি রচিত হয়েছে 1945 সালে এবং এর মাধ্যমে তুলে ধরা হয়েছে অতীতের ইতিহাস, কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় উপন্যাসে উল্লেখিত দুর্নীতি, ক্ষমতালোভ, স্বেচ্ছাচারিতা ইত্যাদি বিষয়গুলো আজও তথাকথিত আধুনিক এবং গণতান্ত্রিক সমাজগুলোতে দৃশ্যমান। টাইম ম্যাগাজিন এই বইটিকে 1923-2005 সালের এই মধ্যবর্তী সময়ের মধ্যে ইংরেজি ভাষার সেরা 100টি উপন্যাসের মধ্যে জায়গা দিয়েছিল। 2003 সালে বিবিসি কর্তৃক যুক্তরাজ্যের পাঠকদের সবচেয়ে প্রিয় বইয়ের জরিপে এই উপন্যাসটি 46 নম্বরে ছিল। 1996 সালে হুগো অ্যাওয়ার্ড দেওয়া হয় এই বইটিকে।
প্রিয় দর্শক শ্রোতা এবং শিক্ষার্থীরা, এই অমর সৃষ্টি সাহিত্যকর্মটির লেখক সম্পর্কে কিছু কথা জানিয়ে দিব। জর্জ অরওয়েল, তার জন্ম হচ্ছে মতিহারি, বেঙ্গল, ইন্ডিয়াতে, যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তার প্রকৃত নাম কিন্তু ছিল এরিক আর্থার ব্লেয়ার এবং তিনি ছিলেন তৎকালীন বার্মার একজন পুলিশ অফিসার। ব্রিটিশ সাম্রাজ্যবাদের অধীনে চাকরি করলেও তিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধচারণ করতেন, বিধায় ইস্তফা দিয়েছিলেন চাকরি থেকে। তাছাড়াও তিনি ছিলেন প্রবন্ধকার এবং সাংবাদিক, যার লেখা নিউজ লেটার দিয়ে রেডিওতে বিবিসি বাংলার যাত্রা শুরু হয়েছিল। ইংরেজি সাহিত্যের ইতিহাসে তিনি মডার্ন পিরিয়ডের একজন বিখ্যাত সাহিত্যিক, সমালোচক এবং প্রবন্ধকার হিসাবে সুপরিচিত। প্রিয় দর্শক, আমরা একেবারেই শেষে চলে এসেছি আজকের আয়োজনের। স্ক্রিনে একটি কুইজ দেখতে পাচ্ছেন আজকের আলোচ্য বিষয়ের উপরে। কুইজটা আমি বলে দিচ্ছি। হুইচ টাইপ অফ লিটারি ওয়ার্ক ইজ জর্জ অরওয়েলস অ্যানিম্যাল ফার্ম? 4টি অপশন আপনারা দেখতে পাচ্ছেন: পলিটিক্যাল স্যাটায়ার, সোশ্যাল স্যাটায়ার, অ্যালেগরিক্যাল নভেল এবং রিলিজিয়াস নভেলা। সঠিক উত্তরটি আপনারা আমাদের এই পোস্টের কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমরা সঠিক উত্তরটি আপনাদেরকে জানিয়ে দেব। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।